আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। ৫টি দেশের ৭টি শহরে বাংলাদেশ থেকে পাচার করা ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআর এর গোয়েন্দা সেল। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ২৮টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত। শপথ নিলেন হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত ২৫ বিচারপতি। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক সহ ২১ জন নিহত। কানাডা, মিশর, ইরান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের নিন্দা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫টি দেশের ৭টি শহরে অনুসন্ধান চালিয়ে এসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার প্রতিরোধে অবৈধ এসব সম্পদ উদ্ধারের পাশাপাশি অর্থ লুটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। খালিদ আহসানের প্রতিবেদন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫টি দেশের ৭টি শহরে অনুসন্ধান চালায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এতে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান মেলে। এছাড়া ৯টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। দেশগুলো হচ্ছে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ ম্যাসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া ও তুরস্ক। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন। বিশ্লেষকরা বলছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা কি পরিমাণ লুটপাট চালিয়েছে এই অনুসন্ধানই তার প্রমাণ। আমাদের দেশে তো ব্যাপক লুটপাট হয়েছে, যেটা বলা হয় ক্রনি ক্যাপিটালিজম। আমাদের সাবেক সরকার প্রধান তার খয়েরকা তার যারা ঘনিষ্ঠ তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে এবং বিভিন্ন রকম অন্যায় সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদেরকে ব্যাংক লুট করার সুযোগ দিয়েছে এবং বিভিন্নভাবে দুর্বৃত্তায়নের সাথে জড়িত হওয়ার সুযোগ দিয়েছে। এরা এত নিকৃষ্ট, এইসব লোকরা, লুটেরারা এত নিকৃষ্ট যে তারা লুটপাট করেছে, মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে, পেটে লাথি দিয়েছে দরিদ্রদের, এবং এই অর্থ করে এই দেশে বিনিয়োগ না করে তারা বাইরে নিয়ে এটা বিভিন্নভাবে তারা লুকিয়ে রেখেছে কিংবা বিনিয়োগ করেছে। সার্বিকভাবে বলতে গেলে আমরা যদি পুরো এই ফ্যাসিস্ট রেজিমের আর্থিক খাতের যে লুটপাটের চিত্র বলি, তার মধ্যে কিন্তু খুবই সামান্য। এটাকে যদি সার্বিকভাবে তুলে আনা যায় তাহলে এই চিত্রটা আরও ভয়াবহ হবে। সাবেক সরকারের উচ্চ মহল থেকে এগুলোর সাথে প্যাট্রোনাইজেশন ছিল, বাংলাদেশ ব্যাংক এটার সাথে জড়িত ছিল, বা যারা এটা ধরার দায়িত্বে ছিল যেসব সংস্থা, ধরেন সেই সময়কার দুদক বা সেই সময়কার যারা ধরেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে যারা কাজ করে, বা গোয়েন্দা সংস্থারও যেটা এসবির আছে, ডিবির আছে, প্রত্যেকের যারা যেখানে ছিল তাদেরকে কিন্তু অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয় তারা কাজ করার ক্ষেত্রে। বা ট্যাক্সের যে এনবিআর এর কথা যদি বলেন,
প্রতিটা সংস্থাকে রাষ্ট্রীয়ভাবে উপর থেকে কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয় এবং তাদের সহযোগিতায় অনেক ক্ষেত্রে যেখানে তারা এগুলো প্রোটেকশনের দায়িত্বে ছিল তাদের সহযোগিতায় কিন্তু এখন এই টাকাগুলো পাচার হয়েছে। এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজ বা তথ্য ভান্ডার নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করে দিয়েছে বলে সিআইসির অনুসন্ধানে বেরিয়ে আসে। আমরা চাই এটাকে একদম ফরেনসিক এক্সপার্ট দিয়ে একদম পুরো বিষয়গুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসা এবং তাদের যারা সাসপেক্টেড তাদের যে সম্পদগুলো দেশে আছে সেগুলোকে এই মুহূর্তে বাজেয়াপ্ত করা, সরকারের দায়িত্বে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে যদি একটা সমন্বিত অ্যাপ্রোচে যাওয়া যায় তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে এই আসলেই যে আমরা ৩৬ জুলাই বলি বা ৫ই আগস্ট বলি যে স্পিরিটের বৈষম্যর জন্য দেশে এত বড় দুঃশাসন আর্থিক খাতে বা সবগুলো জায়গায় যে প্রতিটা প্রতিষ্ঠান যে ধ্বংস করা হয়েছে সেইটাকে তখন বলা হবে যে আসলে আমরা ভিজিবল কিছু দেব। কিন্তু সন্ধান পেলেই হবে না, এই অর্থটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, যেটা সহজ নয়। বিদেশে আইন কানুন জটিল, আদালতের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া এগুলো প্রমাণ করতে হবে, তাই খুঁজে পেলেই হবে না, এগুলো আনাটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং সহজ নয়। তো আমি আশা করি যে এই প্রক্রিয়াটা শুরু হবে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির অনুসন্ধানে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে। এটি তাদের অনুসন্ধানের আংশিক চিত্র মাত্র। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। যারা এর সাথে জড়িত তাদের তো এখন লুকিয়ে আছে, তা নয় বিদেশে পালিয়ে গিয়েছে। আর এইভাবে অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায়, অন্যায় উৎসাহিত হয়। আর যারা এইভাবে লুটপাট করে নিয়ে বিদেশে টাকা পাচার করলো, তাদেরকে এই টাকা যদি উদ্ধার করা যায় এবং একই সাথে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে ভবিষ্যতে এগুলোর বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তা আমি আশা করি সরকার এই দিকে নজর দেবে। এ বিষয়ে বিস্তারিত জানার পর অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দিনের প্রথমার্ধে আজ ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। সাক্ষীরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম ও আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এবং মিডফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান। এ নিয়ে এই মামলার ৮১ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল। এর আগের ৮ দিনে মামলার ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালীন আহতদের চিকিৎসা দানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিবের পক্ষ থেকে বাধা প্রদানের বিভিন্ন ঘটনার কথা সাক্ষীরা তাদের বক্তব্যে তুলে ধরেন। এর আগে সকালে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক, সুজন সহ আরও কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকের রিভিউ শুনানি শেষ হয়। পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। এর আগে গত ২১শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। এরও আগে ২০১১ সালের ১০ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াতে ইসলাম, সুশাসনের জন্য নাগরিক, সুজন, সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানির তৃতীয় দিনে আজ ঢাকা অঞ্চলের 28টি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিয়োগ প্রাপ্ত 25 জন অতিরিক্ত বিচারক। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকদের শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 25 জন অতিরিক্ত বিচারককে নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় 25 জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হলো। সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিচার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হল কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক 3 দিনব্যাপী অংশীজন সংলাপ। সকালে অংশীজনরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। অংশীজনরা ক্যাম্প 9-এর একটি হাসপাতাল এবং ক্যাম্প 4-এর একটি খাদ্য সহায়তা আউটলেট সেন্টার পরিদর্শন করেন। এ সময় অংশীজনরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং খাদ্য সহায়তাকারী কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া চট্টগ্রামে এখন আর অজানা কোনো রোগ নয়। চট্টগ্রামে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 82 নম্বর ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালেও চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা। তবে ডেঙ্গুর মতোই চিকুনগুনিয়া সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। ডেঙ্গুর পাশাপাশি চট্টগ্রামে এবছর চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের 82 নম্বর ওয়ার্ডে চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, প্রতিদিন প্রায় 15 জন জ্বরে রোগী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হচ্ছেন, যাদের মধ্যে 2-3 জন চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হচ্ছে। শ্রমিক হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার চিকিৎসা ও রোগ নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে চিকুনগুনিয়ার চেয়ে ডেঙ্গু রোগীর ঝুঁকি অনেক বেশি। তো এটা যেহেতু একটা মশাবাহিত রোগ, তো এটা আপনার বৃষ্টির সাথে সম্পর্ক। যে সময় বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং মশাবাহিত রোগগুলোর পরিমাণে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হলো চিকুনগুনিয়া কেন বাড়লো, সেটা একদম ন্যাচারাল একটা আউটব্রেকের মতো হয়েছে। এই মুহূর্তে চিকুনগুনিয়ার কোনো মৃত্যু হয়েছে আমাদের কোনো রেকর্ড নাই, এবং ডেঙ্গুতে গত এই বছরটাতে আমরা দেখেছি অ্যারাউন্ড 10 জন রোগী মারা গিয়েছে এ পর্যন্ত। আলাদা একটা স্পেশাল ইউনিট খুলেছি ফিভার ক্লিনিক হিসেবে, যেটাতে আমরা ডেঙ্গু রোগী এবং চিকুনগুনিয়া রোগীকে আলাদা স্পেশাল কেয়ার করে থাকি। ডেঙ্গু আর চিকুনগুনিয়া মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 82 নম্বর ওয়ার্ডে বর্তমানে 25 জন রোগী ভর্তি আছেন। সেখানে এমন রোগীও আছেন ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো মারাত্মক উভয় রোগেই আক্রান্ত কেউ কেউ। আমার শারীরিক অবস্থা হলো খুব খারাপ, অসম্ভব ব্যথা, শরীরে প্রচণ্ড ব্যথা, প্রতিটি জয়েন্টে ব্যথা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্যথা। এত প্রচণ্ড ব্যথা, মানে এটা টলারেট করার মতো না, সহ্য করার মতো না। আমার সারা শরীরে ব্যথা ছিল, গিরায় ব্যথা ছিল, এই জ্বর, আর আমার ডায়াবেটিস বেড়ে গেছে। তবে চট্টগ্রামে চিকুনগুনিয়া রোগী দিন দিন বাড়ছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, গত 3 সপ্তাহে চিকুনগুনিয়া আক্রান্ত 1000 ছাড়িয়ে গেছে। বর্ষা শেষ হলেও এই রোগের প্রাদুর্ভাব কমতে সময় লাগবে। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ।
গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় 5 সাংবাদিক সহ 21 জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় নতুন করে আরও 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার এই ঘটনায় জাতিসংঘ ভয়াবহ নীরবতা ও নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, শিশুরা যখন অনাহারে নিঃশব্দে মারা যাচ্ছে তখন সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করা হচ্ছে। বিশ্বের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা হতবাক করার মতো। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, সাংবাদিকরা লক্ষ্যবস্তু নয়, হাসপাতালও লক্ষ্যবস্তু নয়। গাজায় সাংবাদিক হত্যার ঘটনা বিশ্বকে নীরবতায় আচ্ছন্ন করার জন্য নয়, বরং এক্ষেত্রে পদক্ষেপ নিতে সোচ্চার হওয়া উচিত। গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত 247 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 63,000 ফিলিস্তিনি নিহত এবং 1,58,000-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে। সোমবার ওয়াশিংটনে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ক্ষুধা, মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতেই হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখাই করতে চাইছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী কারণে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চাইছেন না তাও জানিয়েছেন ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের লড়াই বন্ধ করতে উদ্যোগ নিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে কথা বলার জন্য পুতিনকে সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনা না হলে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরেও অনড় রাশিয়ার প্রেসিডেন্ট। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন পুতিন জেলেনস্কিকে পছন্দ করেন না, তাই তিনি জেলেনস্কির সঙ্গে দেখা করবেন না। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে তাই প্রশ্ন উঠল, রাশিয়া এবং ইউক্রেনের লড়াই কি আদৌ থামবে? আবারও দেশের খবর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী আইপিএস এর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেন। এ বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। পাশাপাশি সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে সীমান্ত হত্যা, পোশিন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে 2টি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ। সংস্থার নিজস্ব অর্থায়নে এই 2টি জাহাজ ক্রয় প্রস্তাব ইতোমধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। আজ দুপুরে চট্টগ্রামে বিএসসি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জাহাজ 2টি বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় 1,20,000 ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। লিখিত বক্তব্যে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক জানান, চুক্তি অনুযায়ী প্রথম জাহাজ আগামী সেপ্টেম্বর এবং দ্বিতীয় জাহাজ নভেম্বরে বিএসসিকে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, জাহাজ 2টির প্রাক্কলিত ব্যয় 116,296 লাখ টাকা। প্রেস ব্রিফিংয়ে বিএসসির নির্বাহী পরিচালক বাণিজ্য মোহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক প্রযুক্তি প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সচিব আবু শাহেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে, তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসই 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,243.54, যা গতকালের চেয়ে শতকরা 0.10 ভাগ বেশি।
অন্যদিকে সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,420.99, যা গতকালের চেয়ে শতকরা 0.11 ভাগ কম। আজ 242টি কোম্পানির 61,24,630টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 15,01,10,000 টাকারও বেশি। এর মধ্যে 117টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 97টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:34 এবং সূর্যাস্ত 6:15। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2:50, জোয়ার সকাল 9:26। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3:03 এবং জোয়ার রাত 9:43।